আসসালামু আলাইকুম। মেশিন লার্নিংয়ের আজকের পর্বে সবাইকে স্বাগতম। আজকে আমরা মেশিন লার্নিং নিয়ে জানবো যে আসলে মেশিন লার্নিংটা কি, এর ইতিহাস এবং মেশিন লার্নিং কীভাবে কাজ করে এটা আমরা আজকে জানবো। আমরা যদি নেক্সট স্লাইডে যাই, এখানে আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইতিহাস। আমাদের ইতিহাস সম্পর্কে কেন জানতে হবে? ইতিহাস সম্পর্কে জানার কারণ হচ্ছে আমরা যদি যারা মেশিন লার্নিং নিয়ে কাজ করতে চাই বা কাজ করব, তারা আসলে এর ফিউচারটা কী এটা যদি আমরা জানতে চাই, তাহলে আমরা ইতিহাস সম্পর্কে জানতে হবে যে এআইটা কীভাবে এসেছে, কোনো কোনো ব্যর্থতা ছিল কিনা বা ভবিষ্যতে কোথায় যেতে পারে, এটা কিন্তু চিন্তা করতে হলে আমাদেরকে অতীত জানতেই হবে। যার কারণে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা জানতে হবে। আর ফার্স্টলি কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হিসাবেই মেশিন লার্নিংটা আসে। তখন কিন্তু মেশিন লার্নিংটা আসলে ৮০ বা ৬০-এর দশকের পরে আসে। প্রথমের দিকে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হিসাবেই এটা ভাবনা শুরু হয়। তো আমরা যদি দেখি যে বার্থ অফ এআই, অর্থাৎ এআই এর জন্ম, এআই ধারণা হচ্ছে আসে প্রথম 1950-এর দশকে, এবং অ্যালান টুরিং নামক একজন বিজ্ঞানী ছিলেন, যিনি মানুষের মতো চিন্তা করতে পারে কিনা তা বোঝার জন্য টিউরিং টেস্ট দেন এবং মানুষের মতো বুদ্ধিমত্তা তৈরি করার ধারণা দেন। অর্থাৎ অ্যালান টুরিং নামক একজন বিজ্ঞানী ছিলেন, যিনি 1950-এর দশকের দিকে একটা ধারণা করেন যে আমরা মানুষরা, অর্থাৎ হিউম্যান যেভাবে চিন্তা করে, হিউম্যানের ব্রেন যেভাবে চিন্তা করে বা কোনো সিদ্ধান্ত নেয়, এই যে আমি মেশিন লার্নিংটা শিখবো কি শিখবো না, একটা হিউম্যান যেভাবে সিদ্ধান্ত নিচ্ছে, এই সিদ্ধান্তটা নেওয়ার প্রক্রিয়া বা মেশিন কোনোভাবে সিদ্ধান্ত নিতে পারবে কিনা, এটা তিনি ভাবনা চিন্তা করেন। তিনি আরও ভাবেন যে এই যে কম মেশিনের অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে যে মানুষ যেমন দাবা খেলে কম্পিউটারভাবে দাবা খেলার চিন্তা করতে পারবে কিনা, বা বিভিন্ন মানে জটিল ম্যাথ এর সলিউশন করতে পারবে কিনা, বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবে কিনা কম্পিউটার, এই ভাবনাটাতে নিয়ে আসেন। আর এই ভাবনা থেকেই প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভাবনাটাই তার শুরু হয়। এরপরে আসে হচ্ছে ফার্স্ট এআই প্রোগ্রাম অ্যান্ড কম্পিউটার। তো ইনিয়াক হচ্ছে প্রথম প্রোগ্রাম চালানো ডিজিটাল কম্পিউটার 1946 সালে এরা উদ্ভাবন করা হয়। এই ইনিয়াক কম্পিউটার অর্থাৎ ফার্স্ট এআই প্রোগ্রাম কম্পিউটার হিসাবে পরিচিত, এবং দাবা খেলার প্রোগ্রাম বা ধাঁধা বা যুক্তি সমাধানের জন্য এই কম্পিউটার তৈরি করা হয়, এবং টিউরিংয়ের দাবা অ্যালগরিদম তখন বাস্তবায়নের জন্য যথেষ্ট শক্তিশালী কম্পিউটার ছিল। অর্থাৎ তিনি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে গ্রো করার জন্য, অর্থাৎ মানে হিউম্যান ব্রেনের মতো চিন্তা করতে পারে কি না, এইটা দেখার জন্য তিনি টিউরিং টেস্ট দেওয়ার জন্য ENIAC নামে একটি ডিজিটাল কম্পিউটার প্রথম উদ্ভাবন করেন, যেটা তখনও অতটা শক্তিশালী ছিল না। মানুষের হিউম্যান ব্রেন যেভাবে কাজ করে, তখন তিনি কম্পিউটারকে যেভাবে মানে অ্যালগরিদমগুলো সাজিয়ে দিয়েছিলেন, তা মানে হিউম্যানের সাথে সেভাবে ইন্টারেক্ট করতে পারছিল না তখন। এরপর একটা সম্মেলন করা হয়। এই সম্মেলনটা ছিল হচ্ছে ডার্টমাউথ কনফারেন্স 1956 সালে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এআই শব্দটি প্রথম অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সর্বপ্রথম এই সম্মেলনে প্রথম ব্যবহার করা হয় এই নামটা, এবং জন এমসি কার্তি এবং মানে মার্ভিন মিনস্কাই সহ আরও মানে অ্যালান টুরিং সহ আরও অনেক বিজ্ঞানীরা এই সম্মেলনে উপস্থিত হয় এবং এআইকে আনুষ্ঠানিকভাবে একটা মানে গবেষণার রূপ দেয়। মানে এই সম্মেলনের মাধ্যমে এআইকে একটা গবেষণার পর্যায়ে নিয়ে আসে, এবং তারা বলেন যে বুদ্ধিমত্তা প্রতিটি দিক এত স্পষ্টভাবে ব্যাখ্যা করা যাবে যেন মেশিন তা অনুকরণ করতে পারে। অর্থাৎ তারা ধারণা করছেন যে মানে তারা গবেষণা করে ধারণা করেন যে ইন ফিউচারে এই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন পর্যায়ে যাবে যেটা হচ্ছে সব কিছু স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারবে, এবং মেশিন তা মানে হিউম্যানকে অনুকরণ করতে পারে, যেটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। বা চ্যাট জিপিটি বা জীবনে যে কতটা অ্যাডভান্স তা কিন্তু আমরা সবাই জানি। তখন তারা ধারণা করেছিল যেটা এমন পর্যায়ে যাবে যেটা সব কিছু স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারবে। এরপর আসে হচ্ছে এই কম্পিউটার অর্থাৎ এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গোল্ডেন অর্থাৎ উন্নতির যুগ। তারা একটি প্রোগ্রাম তৈরি করে এআই গবেষণার অগ্রগতির হিসেবে। প্রথম এনএলপি প্রোগ্রাম হচ্ছে এলিজা। এলিজা ছিল যে প্রথম এনএলপি প্রোগ্রাম, যেটা হচ্ছে মানুষের কথোপকথন অনুকরণ করতে পারত। এই কথোপকথন হচ্ছে মানুষের কীভাবে মানে এনএলপি হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। এই যে ভাষাটা, এই ভাষাটা কিন্তু আমরা হিউম্যান কথা বলি, অর্থাৎ কথোপকথন করি। কম্পিউটার কিন্তু কম্পিউটার ভাষায়, কম্পিউটার যখন তৈরি করা হয় তখন কিন্তু কম্পিউটারকে একটা নির্দিষ্ট ভাষায় কমান্ড দেওয়া লাগতো, সেটা হচ্ছে কম্পিউটারের ভাষা। অর্থাৎ কম্পিউটারকে যে ভাষায় বোঝালে কম্পিউটার বোঝে, সেই ভাষায় কিন্তু আমরা এতদিন কম্পিউটারকে কমান্ড দিয়ে আসতাম, ইভেন এখনও দেই। কিন্তু এই যে বিজ্ঞানীরা ধারণা করেন
যে এমন কোনো ভাষা বা তৈরি করা বা এমনভাবে কমান্ড দেওয়া পসিবল যা আমি যেভাবে বললে সে কম্পিউটার সেইভাবে বুঝে নেবে। তো এই যে ধারণা থেকে কিন্তু এনএলপি অর্থাৎ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেমটা আসে। প্রথম এনএলপি প্রোগ্রাম ছিল হচ্ছে এলিজা, অর্থাৎ মানুষের কথাকে অনুকরণ করতে পারতো তিনি, এবং দাবা খেলা এবং সমস্যা সমাধানে এআইয়ের মাধ্যমে এই ব্যবহারটা কিন্তু তখন থেকে বেড়ে যায়। যখন এই যে প্রথম প্রোগ্রামটা বানায় তারা, তখন তারা দেখতে পায় যে মানুষ আসলে মানুষের মতো চিন্তা করতে সক্ষম বা পারবে ভবিষ্যতে। এই কারণে কিন্তু এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ধারণাগুলো কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে, এবং এটাকে এই যে এই গবেষণা অর্থাৎ এই বিষয়ে গবেষণা কিন্তু একাডেমিক্যালি উৎসাহ কিন্তু সব জায়গায় ছড়িয়ে পড়তে থাকে। এবং এরপর একটা সিস্টেম তৈরি করা হয়েছে যে এক্সপার্ট সিস্টেম 1970 থেকে 80 দশকের দিকে, অর্থাৎ এআই দিয়ে মানুষের সিদ্ধান্ত নেওয়ার সিস্টেম, অর্থাৎ মানুষ যেভাবে একটা সিদ্ধান্ত নিতে পারে যে আমি একটা কলম কিনবো কিনা, বা আমি স্কুলে যাবো কিনা, আমি ইউনিভার্সিটিতে যাবো কিনা, এই যে মানুষ যে সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্তগুলো বা যে কোনো মানুষের মতো সিদ্ধান্ত কম্পিউটার নিতে পারে কিনা, এইটা একটা সিস্টেম এর মধ্যে নিয়ে এসেছে, সেটা হচ্ছে এক্সপার্ট সিস্টেম। এবং এটা ছিল হচ্ছে মাইসিন, এবং এমন একটি সিস্টেম যা রোগ নির্ণয় করতো এবং চিকিৎসা দিত। এই সিস্টেমটা প্রথম কী করে, একটা মানুষের রোগ মানে খুবই অ্যাডভান্সলি এখনকার মতো মানে শনাক্ত করতে না পারলেও সীমিত পরিসরে পারতো এবং মানুষকে চিকিৎসা দিত। আর এটা কাজ করতে হচ্ছে ইফ দেন নিয়ম ব্যবহার করে মানুষের সিদ্ধান্ত নিতে। আমরা এই যে প্রোগ্রামিংয়ের মধ্যে ইফ এলস কন্ডিশনটা পড়ি, এটা হচ্ছে সেরকম একটা কন্ডিশন, ইফ দেন কন্ডিশন ইউজ করে এই সিস্টেমটা কাজ করতো। এবং চিকিৎসা এবং ইঞ্জিনিয়ারিং ব্যাংক খাতে ব্যবহার হওয়া শুরু করতে থাকে আস্তে আস্তে। এরপরে যদি আমরা দেখি এআই উইন্টার বলতে বোঝানো হচ্ছে এখানে এআই যে একটা ধাক্কা খায় বড় সড়ো, মানে এআই যেভাবে গ্রো করতে থাকে, তারা এলিজা প্রোগ্রাম বানায় বা দাবা খেলার জন্য একটা কম্পিউটার বানায়, এই যে আস্তে আস্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা গ্রো করে বা আপডেট করতে নিয়ে আসতে থাকে, তারা এই যে বিজ্ঞানীদের মধ্যে একটা কনফিডেন্স চলে আসে, তারা একটা হাই এক্সপেকটেশন নিয়ে আসে নিজেদের মধ্যে যে এটা সব কিছু করতে পারবে। এই যে সব কিছু করতে পারবে এটা নিয়ে আসার ফলে তাদের মধ্যে একটা মানে ফেল করে তারা, যে এআই নিয়ে অনেক তারা আশা করেছিল কিন্তু বাস্তবে তা ফল হয়নি, যার কারণে এর একটা ধাক্কা খায় এবং কম্পিউটার শক্তি অর্থাৎ এনএলপি উন্নত না হয় কাজ। এই কারণে এই যে এনএলপি মানে হিউম্যান যেভাবে কমান্ডটা দিচ্ছে, কম্পিউটার অর্থাৎ মেশিন সেভাবে কমান্ডটা মানে ইনপুট হিসেবে নিতে পারতেছে না, বা ইনপুট হিসেবে না নেওয়ার কারণে সে অ্যানালাইসিস করতে পারছে না, যার কারণে মানে তার শক্তি কমে যাচ্ছে, অর্থাৎ তার কার্যক্ষমতা কমে যাচ্ছে, যার ফলে এই যে এআই এর যে গ্রোটা মানে ফ্লোটা ছিল সেটা একটা বড়সড় একটা ধাক্কা খায় 1970 থেকে 80 দশকের দিকে। এরপরে তা কী করে, এই যে ইউকের লাইট হেল রিপোর্ট বলা হয় যে এআইকে অকার্যকর হিসাবে উল্লেখ করে। তারা রিপোর্টে বলেন যে এআই আসলে সক্ষমতা হারাচ্ছে বা দিন দিন ডাউনফলের দিকে যাচ্ছে। এরপরে কি হয়, তারা যখন সরকার বা কোম্পানিগুলো যখন যারা তাকে এই যে বড় বড় প্রজেক্ট বা এআই নিয়ে প্রজেক্ট বা গবেষণায় যারা অর্থায়ন বা সহায়তা করতো, তারা সরকার বা কোম্পানিগুলো তহবিল দেওয়া কমিয়ে দেওয়া শুরু করে দেয়। এরপরে আরেকটা বড় ধাক্কা আসে, এটা হচ্ছে এআই উইন্টার 2 হচ্ছে যে 80 থেকে 90 দশকের দিকে। এটা হচ্ছে এক্সপার্ট সিস্টেম, এখানে স্পেলিং মিস্টেক আছে। যে এক্সপার্ট সিস্টেম এবং নিউরাল নেটওয়ার্ক ব্যর্থ হয়। এই যে এক্সপার্ট সিস্টেম যে তারা তৈরি করে এবং নিউরাল নেটওয়ার্ক তৈরি করে, তারা এটা অনেকাংশেই ব্যর্থ হয়। কারণ কি, এক্সপার্ট সিস্টেম ছিল অনেক ব্যয়বহুল এবং রক্ষণাবেক্ষণ করাও ছিল খুবই কঠিন। এই যে কোম্পানি বা সরকার থেকে যখন এই তহবিল বা সহায়তা দেওয়া বন্ধ করে দেয়, এর ফলে কি হয়, এটা রক্ষণাবেক্ষণ করা খুবই ব্যয়বহুল হয়ে পড়ে তাদের জন্য। এরপর আসে হচ্ছে ব্যাক প্রোপাগেশন, এগুলো সীমাবদ্ধ ছিল কিছু, এবং এআই গবেষণা আগ্রহ করে মানুষ। এই যে এআই গ্রোটা দেখে যে মানুষ যে গবেষণা নিয়ে মানে ধারণাটা তৈরি হয় যে মানুষ এআই নিয়ে গবেষণা শুরু করবে, এই গবেষণার আগ্রহটা কিন্তু মানুষের মধ্যে কমে যায়। এই যে বর্তমানে যে এআই আসার ফলে আমাদের মধ্যে অনেকের মধ্যে অনেক এক্সপেকটেশন নিয়ে আসছে যে এআই এটা করবে, এআই ওটা করবে। এখন যদি এআইয়ের কোনো বড়সড় ধাক্কা আসে অর্থাৎ ফেইলিওর দেখি আমরা কিন্তু অনেকেই এটা নিয়ে ইন্টারেস্ট হারাবো, যার ফলে তখন সেই সেম কাহিনীটা হয় যে এআই নিয়ে যারা গবেষণা করতেছিল বা নতুন যারা গবেষণায় আসতে আগ্রহী ছিল, তারা কিন্তু এই গবেষণার আগ্রহটা হারিয়ে ফেলে। এই যে তারা গবেষণা আগ্রহটা যখন হারিয়ে ফেলে, এই যে এআই এর গবেষণা বা বিভিন্ন প্রজেক্ট বানানোর যে আগ্রহটা ছিল তাদের মধ্যে, তারা কিন্তু এটা হারিয়ে ফেলে। এরপর তারা নতুন করে আবার এই আস্তে আস্তে শুরু করতে থাকে কিছু কিছু বিজ্ঞানীরা। এরপর একটা 1997 সালের দিকে বিজ্ঞানের একটা কম্পিউটার আবিষ্কার হচ্ছে IBM এর ডিপ ব্লু নামে একটা কম্পিউটার আবিষ্কার করে, যেটা হচ্ছে
দাবা খেলতে পারতো। আমরা যখন অ্যাপসের মাধ্যমে দাবা খেলি তখন একটা কম্পিউটার আবিষ্কার ছিল, সেটা হচ্ছে এই দাবা খেলতে পারতো মানুষের সাথে। তখনকার সময় বিশ্ব চ্যাম্পিয়ন ছিল হচ্ছে গ্যারি কাসপারভ নামে একজন ব্যক্তি ছিল, যিনি হচ্ছে দাবা খেলায় বিশ্ব চ্যাম্পিয়ন ছিল। সেই কম্পিউটারের সাথে কম্পিটিশন হওয়ার পরে সেই বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে ফেলে, যার ফলে বিজ্ঞানী অর্থাৎ মানুষদের বা যারা গবেষণা করছিল তাদের মধ্যে একটা হাই এক্সপেকটেশন চলে আসে যে না, এআইকে গ্রো করা সম্ভব বা আপডেট করা সম্ভব। এই এক্সপেকটেশনের পর থেকে কিন্তু আস্তে আস্তে আমাদের কাছে আজকে মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল হিসাবে ধরা দিয়েছে। আচ্ছা, অর্থাৎ আজকের এই অনেক উন্নত এবং বাস্তবমুখী কম্পিউটার বিজ্ঞান, মনোবিজ্ঞান, ভাষাবিজ্ঞান অর্থাৎ দর্শনের সংমিশ্রণ। মানে হচ্ছে বর্তমানে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং কিন্তু শুধুমাত্র কম্পিউটার বিজ্ঞানের মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ প্রযুক্তির মধ্যে সীমাবদ্ধ নেই। এটা কিন্তু মনোবিজ্ঞান সব সেক্টরে কিন্তু ছড়িয়ে পড়ছে। শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা, রোবট, মানে সব প্রতিটা ক্ষেত্রে কিন্তু মেশিন লার্নিংয়ের ছোঁয়াটা চলে গেছে। এখন আমরা জানবো কেন মেশিন লার্নিং শেখা জরুরি। আসলে মেশিন লার্নিং যে আমরা শিখবো এটা কেন জরুরি, এর অনেক কারণ আছে, সেগুলো আমরা দেখব। প্রযুক্তির ভবিষ্যৎ যদি আমরা চিন্তা করি যে এমএল অর্থাৎ মেশিন লার্নিং এখন আর শুধু একটি বিশেষায়িত ক্ষেত্র নয়, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, যে এটি বিভিন্ন প্রযুক্তির মূল ভিত্তি আছে। যত প্রযুক্তি আছে সব প্রযুক্তির কিন্তু মূল ভিত্তি হিসাবে মেশিন লার্নিংটা, অর্থাৎ মেশিন লার্নিং মানে শুধুই যে চ্যাট জিপিটি বা জেমিনি বা এআই মডেল তা কিন্তু মেশিন লার্নিং কিন্তু সব কিছু, অর্থাৎ কোনো কিছু অ্যানালাইসিস করতে পারাই কিন্তু একটা মেশিন লার্নিংয়ের কাজ। অর্থাৎ ডেটা কেন্দ্রিক এই যুগে বিশাল পরিমাণ ডেটা সম্পন্ন হচ্ছে, সেই ডেটাকে বিশ্লেষণ করে বুদ্ধি সিদ্ধান্ত নিতেই হচ্ছে মেশিন লার্নিংয়ের বিজ্ঞান। অর্থাৎ বিভিন্ন ডেটা অ্যানালাইসিস করে একটা সিদ্ধান্তে পৌঁছানোই হচ্ছে মেশিন লার্নিংয়ের আসল কাজ। এর বাস্তবিক যদি আমরা দেখি যে ওয়েব ডেভেলপমেন্টের অ্যাপ্লিকেশন, বর্তমানে কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে অনেক কাজ হচ্ছে, অর্থাৎ অনেক বড় বড় ওয়েব অ্যাপ্লিকেশন হচ্ছে। অর্থাৎ বর্তমানে যদি আমরা টিকে থাকতে ওয়েব ডেভেলপার হিসেবে যদি টিকে থাকতে চাই, তাহলে অর্থাৎ বর্তমানে অধিকাংশ আধুনিক ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন মেশিন লার্নিংয়ের ধারণা ব্যবহার করছে। উদাহরণস্বরূপ বললেই যে ব্যক্তিগত পরামর্শ অর্থাৎ পার্সোনালাইজ রিকমেন্ডেশন, চ্যাটবট, উন্নত সার্চ ফাংশনালিটি এবং কন্টেন্ট ব্যক্তিগত কারণে ইমেল অপরিহার্য। অর্থাৎ বর্তমানে যে আধুনিক যে নতুন নতুন যে ওয়েবসাইটগুলো তৈরি হচ্ছে, এই ওয়েবসাইটগুলোর মধ্যেও কিন্তু মেশিন লার্নিং অনেক ফাংশন কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। এই মেশিন লার্নিং যদি সঠিকভাবে না জানা যায় তাহলে কিন্তু এই ফাংশনগুলো তৈরি করা সম্ভব না। অর্থাৎ বর্তমানে যে ওয়েবসাইটগুলো চাহিদা অর্থাৎ ক্লায়েন্টদের যে চাহিদা সেটা কিন্তু অনেক হাই, কারণ প্রত্যেকটা এখন যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু মেশিন লার্নিং বা এআই ইন্টিগ্রেট করা থাকে। ওয়েবসাইটের মধ্যে একটা চ্যাটবট সিস্টেম থাকে, যে ইউজার যদি কোনো সমস্যার সম্মুখীন হয় তাহলে সেখানে কোশ্চেন করলে সে সমাধানটা পাবে। এটা হচ্ছে এই মেশিন লার্নিং থিওরি দিয়েই কিন্তু, অর্থাৎ ফাংশন দিয়ে কিন্তু এগুলো ইন্টিগ্রেট করা হয়। এটা যদি আমরা মেশিন লার্নিং ধারণাটা যদি সঠিকভাবে আমাদের মধ্যে না থাকে তাহলে কিন্তু আমরা এই যে আধুনিক যে ওয়েবসাইটগুলো আছে এই অ্যাপ্লিকেশনগুলো তৈরিতে কিন্তু পিছিয়ে পড়বো। এরপর আমরা যে নতুন যে মানে সফলতার দিক থেকে, স্বাস্থ্য সেবার দিক থেকে মেশিন লার্নিংয়ের সফলতা আসছে, এই এই মেশিন লার্নিং যদি আমরা না জানি তাহলে যে স্বাস্থ্য সেবায় রোগ ওষুধ আবিষ্কার বা ব্যক্তিগত চিকিৎসায় বা অর্থাৎ অর্থনীতি, আবার শেয়ার বাজারে, অর্থাৎ নতুন নতুন যে প্রযুক্তিগুলো আসতেছে, অর্থাৎ যে প্রজেক্টগুলো আসতেছে সেগুলো প্রত্যেকটার মধ্যে কিন্তু মেশিন লার্নিং ইনক্লুডেড থাকতেছে, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে। আজকের পেশাদার জগৎ মানে ডেটা সায়েন্স থেকে শুরু করে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, মার্কেটিং, ফিনান্স, মানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু অর্থাৎ এভরি লেভেলে মেশিন লার্নিং কিন্তু জায়গা করে নিয়েছে। এখন আমরা দেখব যে মেশিন লার্নিং জিনিসটা আসলে কি, অর্থাৎ মেশিন লার্নিং কিভাবে কাজ করে বা মেশিন লার্নিং আসলে কি। মেশিন লার্নিং হচ্ছে একটি অত্যাবশ্যকীয় প্রযুক্তিগত শাখা যার মূল লক্ষ্য হলো কম্পিউটারকে ডেটা থেকে সক্রিয়ভাবে শিখতে এবং অভিজ্ঞতা থেকে জ্ঞান অর্জন করতে সক্ষম করে তোলা। এর মাধ্যমে কম্পিউটারকে সুনির্দিষ্টভাবে প্রোগ্রাম না করেই তথ্যপূর্ণ পূর্বাভাস প্রদান অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণে পারদর্শী করে তোলা এবং এমএল অ্যালগরিদমগুলো জটিল ডেটা বিশ্লেষণ ও ব্যাখ্যা করতে অর্থাৎ নতুন পরিস্থিতি খাপ খাইয়ে নিতে এবং মানুষের মতো শেখার ক্ষমতা তৈরি। এটা হচ্ছে মেশিন লার্নিং। অর্থাৎ মেশিন লার্নিং হচ্ছে এমন একটি প্রযুক্তি যেটা হচ্ছে অনেক ডেটা অ্যানালাইসিস করে একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারে। যেমন আমি যদি বলি যে একটা মেশিনকে যদি আমি শেখাই একটা কলমকে চেনাই, যে আমি একটা কলমের 100টা ছবি দিলে ওকে বলি যে এটা কলম, তাহলে সে কিন্তু বুঝবে যে এটা কলম। তাহলে আমি পরবর্তীতে যদি একটা ওকে কলমটা দেখাই তাহলে সে বুঝবে, কারণ তাকে আমি 100টা কলমের ডাটা দিয়ে আমি লার্ন করিয়েছি এটা এভাবে দেখতে হয় কলমটা। তাহলে তার সামনে কলম দিলে কিন্তু সে চিনবে। এই যে আমি কম্পিউটারকে লার্ন করাচ্ছি, মানে মেশিনকে লার্ন করাচ্ছি, এটাই আসলে মেশিন লার্নিং। অর্থাৎ বিভিন্ন অ্যালগরিদম দিয়ে বা বিভিন্ন প্যাটার্ন দিয়ে
এই মেশিনকে লার্ন করানো হয় অনেক হিউজ অর্থাৎ বিলিয়ন ডাটা দিয়ে। একটা উদাহরণ হিসেবে আমরা যদি এই যে আমরা কার্টুনে দেখছি যে একটা মা তার বাচ্চাকে আপেল চেনাচ্ছে। এই যে আপেলের স্ট্রাকচারটা কেমন এই বাচ্চাটা কিন্তু না জানলে বা না দেখলে কিন্তু না বুঝলে সে চিনতে পারবে না। সে তার সামনে বারবার প্রতিনিয়ত দেখছে এই আপেলটা কি, কেমন তাকে বোঝানো হচ্ছে। এই যে বিভিন্নভাবে তাকে বোঝানো হচ্ছে সে হিউম্যান ব্রেন কিন্তু সেইভাবে কিন্তু ইনপুট হিসাবে নিচ্ছে এবং তার ব্রেনের মধ্যে একটা অ্যানালাইসিস করতেছে যে আপেলটা দেখতে এইরকম হবে বা এইরকম স্ট্রাকচারে। যখন সে পরবর্তীতে বড় হওয়ার পরে যখন পরবর্তীতে সে আপেলটা দেখছে তখন সে সহজে বুঝতে পারছে যে এটা আপেল। সে এই আপেলের মধ্যে কিন্তু একটা বৈশিষ্ট্য খুঁজছে বা বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য দেখছে বা পার্থক্য দেখছে অন্য ফলের মধ্যে, যে এটা আপেলের মধ্যে আছে বা এটা অন্য ফলের মধ্যে আপেলের এই বৈশিষ্ট্যটা নাই। এভাবে কিন্তু সে ডিফারেন্ট বৈশিষ্ট্যের মাধ্যমে সে বুঝতে পারছে এটা আপেল না। ঠিক সেমভাবে কিন্তু মেশিনকেও বোঝানো লাগবে। মেশিন কিন্তু নিজে বুঝতে পারে না যে কোনো কিছু এটা ওই জিনিসটা। তাহলে মেশিনকে সঠিক বা অনেকগুলো ডাটা দিয়ে লার্ন করানো হয় যে এটা আপেল। মেশিনকে যদি আপেল লার্ন করানো যায় তাহলে তাকে অনেক হিউজ পরিমাণ মানে আপেলের মডেল মানে ছবি দিতে হবে তাকে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তুলে তাকে লার্ন করানো লাগবে যে এটা আপেল এবং আপেল না এরকম অনেক ফল তাকে দিয়ে লার্ন করানো যে এটা আপেল না। এইভাবে যে মেশিন কিন্তু নিজে সহজে শিখতে পারে না, তাকে শেখাইতে হবে। এই যে শেখার প্রক্রিয়াটা এটাই হচ্ছে মেশিন লার্নিং, অর্থাৎ মেশিনকে লার্ন করানো। বর্তমানে মানে কিন্তু এআই মডেল অনেক আছে, অর্থাৎ 1,80,000 থেকে 80,000-এর মতো এআই মডেল কিন্তু এক্সিস্ট করে বর্তমানে। তো আমরা কিন্তু জাস্ট অল্প কিছু এআই মডেল হিসাবে জানি, কিন্তু এই যে প্রত্যেকটা কাজের জন্য কিন্তু একটা এআই মডেল তৈরি করা আছে, আমরা কিন্তু জানিও না এতগুলো এআই মডেলের নাম। এই কিন্তু প্রত্যেকটা মডেলকে কিন্তু লার্ন করানো হয়েছে এই মেশিন লার্নিং থিওরি ইউজ করে, অর্থাৎ বিভিন্ন অ্যালগোরিদম সেট করে। বর্তমানে কিন্তু আমরা এই যে ফেসবুকের যে রিকমেন্ডেশন সিস্টেমটা থাকে, আমরা এটা কিন্তু মেশিন লার্নিং একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট। বিভিন্ন যে ইউজার, যে আমরা যত ইউজার আছে আমরা প্রত্যেকের ডেটা কিন্তু ফেসবুক নিজের কাছে নিয়ে নিচ্ছে। এর কারণ কি? কারণ এই যে আমি যদি একটা কলম কেনার সিদ্ধান্ত নেই এবং ফেসবুক কিন্তু আমার মাইক্রোফোনের অ্যাক্সেস নিয়ে নিচ্ছে এবং সে আমার কথাগুলো শুনতেছে এবং এই আমার যে ডেটাটা, অর্থাৎ এই ডেটাটা অ্যানালাইসিস করে সে আমাকে কলমের অ্যাডভার্টাইজমেন্ট আমার সামনে দিয়ে দিচ্ছে খুব দ্রুত। এই যে অ্যানালাইসিস করতেছে এবং তাকে কিন্তু সে নিজে শিখতেছে। এইভাবে মেশিন লার্নিংকে শেখানো হয়। এইভাবে মেশিন লার্নিং কাজ করে। এবার আমরা একটা উদাহরণ দেখি যে আসলে মেশিন লার্নিং কীভাবে কাজ করে। এটা যদি আমরা রিয়েল লাইফে দেখতে চাই, এটা হচ্ছে ধরুন আপনার কাছে কিছু ডাটা আছে, যেটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন কোম্পানিতে সফলভাবে নিয়োগপ্রাপ্ত কিছু নতুন গ্র্যাজুয়েট শিক্ষাগত যোগ্যতা যেমন বিষয় এবং সিজিপিএ, তাদের সফট স্কিল যেমন যোগাযোগ দক্ষতা, টিম ওয়ার্ক এবং তারা কোন চাকরিতে যেমন সফটওয়্যার ডেভেলপার, মার্কেটিং এক্সিকিউটিভ, কাস্টমার সার্ভিস সফল হয়েছে। মানে অনেকগুলো ডেটা আছে, মানে অনেকগুলো নিয়োগপ্রাপ্ত মানুষের আমার কাছে ডেটা আছে যে বা বিষয় বা সিজিপি আছে এবং তারা কোন সেক্টর অর্থাৎ কোন চাকরিতে সফল হয়েছে সেই ডেটাটাও আমার কাছে আছে। এবং সেটি দেখে আপনাকে বলতে বলা হবে যদি আপনার একজন বন্ধুর শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ কম্পিউটার সায়েন্স এবং সিজিপিএ 3.5 হয় এবং সফট স্কিল হিসেবে ভালো যোগাযোগ এবং সমস্যা সমাধানের ক্ষমতা থাকে, তাহলে সে কোন ধরনের চাকরি উপযুক্ত হবে। এটা যদি আপনাকে বলা হয় তাহলে আপনি কি থিঙ্কিং করবেন? আপনার কাছে ডেটা আছে অনেকগুলো যে এতজন মানুষ এই রিকোয়ারমেন্ট থাকার কারণে এই চাকরি পেয়েছে, তাহলে আপনি কিন্তু সহজেই এই ডেটাগুলো অ্যানালাইসিস করে আপনার বন্ধু কী ধরনের চাকরি পেতে পারে বা পাবে কি না এটা কিন্তু অ্যানালাইসিস করে বলতে পারেন। এটা যদি কম্পিউটার করতো তাহলে কিভাবে করতো এটা আমরা দেখব। এই জন্য কী করতে হয়, একটা মেশিন একটা ফাংশন তৈরি করে, এটা হচ্ছে যে y=f, এই ফাংশনটা না, অর্থাৎ এইভাবে ফাংশনটা তৈরি করে x1 আর x2 হচ্ছে এখানে শিক্ষাগত যোগ্যতা আর সফট স্কিল, আর y হচ্ছে এখানে চাকরির ধরন। আচ্ছা, এটা যে মেশিন যদি কীভাবে মানে কাজ করতো তাহলে কীভাবে কাজ করতো সেটা যদি দেখি, আমরা মেশিনকে 500 জন সফলভাবে নিয়োগপ্রাপ্ত গ্র্যাজুয়েটের শিক্ষাগত যোগ্যতা এবং সফট স্কিল এবং তারা কোন ধরনের চাকরিতে সফল হয়েছে তা শেখাবো। আমরা যদি 500টা ডেটা দিয়ে মেশিনকে লার্ন করাই যে এই রিকোয়ারমেন্ট থাকলে এই চাকরিতে সফলতা পেয়েছে, তাহলে কি 500টা ডেটার মধ্যে থেকে চাকরির ধরন, আউটপুট, এগুলো হচ্ছে গ্রাউন্ড ট্রুথ এমন একটা বিষয় যেটা হচ্ছে সত্য।
মেশিনকে যেই ডেটা দিয়ে আমি লার্ন করাবো সেই ডেটাগুলোকে মেশিনকে বলে দিতে হবে এইটাই সত্য। আমি যদি মেশিনকে কলম চেনাই তাহলে আমাকে বলে দিতে হবে যে এইটাই কলম। আমি যদি ওকে বলে দিই যে কলমের জায়গায় লিখে দিই যে এটা খাতা, তাহলে কিন্তু মেশিন ভুল চিনতেছে। কিন্তু এর পরবর্তী যদি ওকে আমি কলম চিনতে বলি তাহলে কিন্তু ভুল রেজাল্ট শো করবে। কারণ হচ্ছে গ্রাউন্ড ট্রুথ আমি ফলস দিয়েছি। গ্রাউন্ড ট্রুথ এমন একটা জিনিস যেটা হচ্ছে ডেটাটা ইনপুট হিসেবে অর্থাৎ মানে ট্রেনিংয়ের সময় তাকে দেওয়া হয়। তো শিক্ষাগত যোগ্যতা আর সফট স্কিল আর এগুলো হচ্ছে ইনপুট হিসেবে, আর এগুলো আমাকে বলি ট্রেনিং ডাটা, অর্থাৎ যেই ডাটাগুলো দিয়ে হচ্ছে আমরা ট্রেনিং করি। ট্রেনিং করতেছি কোনগুলো দিয়ে, মানে কী রিকোয়ারমেন্ট থাকলে অর্থাৎ কী যোগ্যতা বা কী সফট স্কিল থাকলে কী চাকরি হতে পারে, এগুলো হচ্ছে ট্রেনিং ডাটা। এই ডাটাগুলো অ্যানালাইসিস করে মেশিন লার্নিং একটা কি অ্যালগোরিদম ইউজ করে সে একটা অ্যানালাইসিস করবে এই ডাটাগুলো। এবার এই ট্রেনিং ডাটাগুলো যে মডেলের অ্যালগোরিদমের মাধ্যমে বারবার শেখানো হবে যে কেমন শিক্ষাগত যোগ্যতা এবং সফট স্কিল হলে চাকরির জন্য উপযুক্ত। তাহলে কি করবে, তারপরে আপনার বন্ধুর শিক্ষাগত যোগ্যতা এবং সফট স্কিল থাকলে সে কোন ধরনের চাকরির জন্য উপযুক্ত, এটা যদি আমরা মডেলকে জিজ্ঞাসা করি ও কিন্তু সঠিকভাবে উত্তর দিতে পারে। অর্থাৎ আমরা এই ডেটা যদি মেশিনকে লার্ন করে এবং মেশিনকে যদি আমরা আমার কোনো বন্ধুর সফট স্কিল এবং সিজিপি যদি বলে দিই এবং তাকে যদি বলি এটা আমরা কোন ধরনের চাকরি পাবে সে, তাহলে কিন্তু মডেল একটা এই ডেটার উপর অ্যানালাইসিস করে একটা রেজাল্ট শো করবে। এই যে রেজাল্টটা যে আমাকে শো করাবে এটা হচ্ছে একটা প্রেডিকশন। এই প্রেডিকশনটা কাজ করে হচ্ছে এই ডেটার উপর নির্ভর করে। আমরা মেশিনকে যত ডেটা লার্ন করাবো, যত বেশি ডেটা দিয়ে লার্ন করবো মেশিন তত সঠিক মানে প্রেডিকশন করবে, অর্থাৎ সে অ্যাকুরেসিটা বেশি হবে। তত আপনার বন্ধু শিক্ষাগত যোগ্যতা সফট স্কিলের ডেটাটি হচ্ছে টেস্ট ডাটা, অর্থাৎ যত টেস্ট ডাটা দিয়ে আমরা মেশিনকে লার্ন করাবো তত প্রেডিকশন আমাদেরকে সত্য দেবে। অর্থাৎ এই যে মেশিন লার্নিং শেখার প্রক্রিয়াটাই হচ্ছে মেশিন লার্নিং। আর এই প্রসেস যে ক্যাটাগরি হতে পারে তাকে বলা হয় ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন হচ্ছে ডাটার বিভিন্ন ক্লাসিফিকেশন থাকে, যে একটা ডাটা কীভাবে থাকবে, এটা হচ্ছে কলমেরটা, এটা হচ্ছে খাতার, এটা হচ্ছে বিভিন্ন বইয়ের ডাটা। এই যে বিভিন্ন ক্লাসিফিকেশন হয় এটা হচ্ছে ক্লাসিফিকেশনের আন্ডারে থাকে। আজকে এতটুকুই। পরবর্তীতে আমরা জানবো যে মেশিন কীভাবে আসলে কাজ করে। এর প্রসিডিউরগুলো অনেক লেন্দি প্রসিডিউর, প্রত্যেকটা মানে প্রসিডিউর সম্পর্কে আমরা আস্তে আস্তে শেখার চেষ্টা করব। তো আজকে এতটুকুই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।